ড্রামাটা শুরু হয় আমাদের ফিমেল লিড লিলিকে দিয়ে। ও একটা পাহাড়ি মেয়ে আর ছোটবেলার থেকে অরফেন। পাহাড়ের কোলে তার নিজের একটা ছোট বাড়ি আছে আর সেখানেই বসে সে ফার্মিং করে, শান্তিতে দিন কাটায়। বিয়ে করার জন্য সে বহুদিন ধরে একটা ভালো ছেলে খুঁজছিল, কিন্তু কাউকেই পছন্দ হয় না। কারণ যত ছেলে এসেছে সবারই এমন সব উইয়ার্ড আর ব্যাড কন্ডিশন ছিল যে লিলি এক মুহূর্তে না বলে দিত। মনে মনে সে ভাবতো, এমন শর্ত নিয়ে কারোর সাথে জীবন কাটানো যায় নাকি। ঠিক তখনই ওর চোখে পড়ে এক ছেলেকে। এটাই আমাদের মেল লিড চেরি। চেরি একদমই ডিপ্রেস টাইপের ছেলে, কিন্তু খুবই রিচ। তবুও সে তার আরামে, তার লাক্সারি লাইফ সব ফেলে দিয়ে এই ছোট গ্রামে ফরএভার থাকার সিদ্ধান্ত নিয়েছে। জেরি রেস্টুরেন্টে খেয়ে বাইরে বেরোচ্ছিল আর লিলি তাকে দেখেই একদম থমকে যায়। তার মনে প্রথম কথাটা আসে, ও মাই গড, এটা কত সুন্দর ওর হ্যান্ডসাম ছেলে। এরপর দোকানদাররা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, এই জেরি তো গ্রামের না, বাইরের থেকে এসেছে। এটা শুনে লিলি মনে মনে বলে ওঠে, হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে কমপ্লিটলি আউটসাইডার। তারপর লিলি বাড়ির পথে বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎই তার স্কুটার ব্রেকডাউন করে আর সে বিরক্ত হয়ে বলে, এবার আবার বিপদ। বাড়ি তো এখান থেকে 5 কিলোমিটার দূরে, এখন আমি ফিরবো কিভাবে? তখন লিলি হঠাৎ দেখলো রাস্তা একটা কার এসে থামলো, আর সেই গাড়িটার কারণ না জেরির ছিল। লিলি তখন ওকে সবকিছু বুঝিয়ে বলছিল কিভাবে সে এই সিচুয়েশনে আটকে গেছে, কিন্তু জেরি কিছুই শোনে না। সে নিজের গাড়ির থেকে একটা হুক বের করে লিলির স্কুটারের সাথে লাগিয়ে দেয় এবং একদম চুপচাপ তাকে হোম পর্যন্ত ড্রপ করে দেয়। বাড়িতে পৌঁছে লিলি তাকে একটা হ্যাম্পার গিফট দেয়, যেখানে সে নিজের ফার্মের ফ্রেশ জিনিসপত্র যা যা গ্রামে পাওয়া যায় সব সাজিয়ে রেখেছিল। কিন্তু জেরি তাকে কোনো কিছু না বলতে দিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে থাকে। লিলি তখন জিজ্ঞাসা করে, আপনার বাড়ি কোন দিকে? আমি আপনাকে ডিনারে ইনভাইট করতে পারি বা আপনার জন্য খাবার তৈরি করে নিয়ে আসতে পারি। আপনি আমার এত হেল্প করেছেন, আমাকে তো রিটার্ন করতেই হবে। তখন জেরি ছোট করে বলে, আমি তোমার বাড়ির একদম পাশেই থাকি। এটা শুনে লিলি একদম শকড হয়ে যায়। মানে আপনি সেই নেইবার যিনি এতদিন ধরে আমার পাশের বাড়িতে থেকেও একদিনও বাইরে আসেননি, আর আমিও বুঝিনি যে আপনি আমার নেইবার। জেরি কোনো উত্তর না দিয়ে সিম্পলি ওখান থেকে হেঁটে নিজের ঘরে ঢুকে যায়। নিজের রুমে গিয়ে সে অনেক ডিপ্রেসড হয়ে বসে থাকে। সে দেখে লিলি নিজের হাতে বানানো ভালো ভালো খাবার খাচ্ছে, আর সে নিজের সামনে নিয়ে বসে আছে সস্তা ইনস্ট্যান্ট নুডলস। সেই নুডলস তার ভালো লাগে না, আর রাগে দুঃখে সেইগুলো ফেলে দেয়, কিছুই খেতে পারে না। তারপর সে নিজের ডিপ্রেশনের মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন লিলি আগের মতনই কাজে বের হয় আর দেখতে পায় ছাদের উপর জেরি শুয়ে আছে। সে হালকা করে হ্যালো বলে চলে যায়, কিন্তু জেরি কোনো রিপ্লাই দেয় না। কাজ থেকে ফিরে এসে দেখে জেরি এখনও একই জায়গায় শুয়ে আছে। এবার লিলির খুব টেনশন হয়। সে দৌড়ে তার ঘরে ঢোকে, তাকে চেক করে দেখে জেরির শরীর জ্বলছে, ভয়ানক জ্বর। তখনই সে ওকে কাছে থাকা হসপিটালে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করতে করতে জেরির মাথায় পুরনো স্মৃতি ভেসে ওঠে, কিভাবে তার বাবা মা কখনোই তার ডিপ্রেশন নিয়ে ভাবেনি। উল্টে বলতো, আমরা কেমন সন্তানের জন্ম দিলাম, কখনো কেউ বোঝার চেষ্টা করেনি তার মনে কি চলছে। ঠিক তখনই ডাক্তার লিলিকে বলে, ওর পেটে খুব সমস্যা হচ্ছে, স্টমাক ইনফেকশনের মতন দেখাচ্ছে। ডাক্তার বললেন ভালো খাবার খাওয়াতে হবে। এটা শুনে লিলি ডাক্তারকে সফটলি একটা থ্যাংক ইউ বলে দেয়। এই দিকে ঠিক সেই সময় যখন জেরির একটু একটু হুঁশ ফিরে আসে, লিলি তাকে দেখে একদম ইমোশনাল হয়ে যায়। সে বলে, আমি তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি, প্লিজ এটা খেয়ে নাও। জেরি তখন মাইন্ডের মধ্যে ভাবতে থাকে, ও আমার সাথে এত ভালো বিহেভ করছে কেন? আমার তো জীবনেও কেউ এইভাবে কেয়ার করেনি। তারপর লিলি জেরিকে বাড়ি নিয়ে আসে। বাড়িতে ঢুকতেই লিলি তাকে জিজ্ঞাসা করে, তোমার কত বছর বয়স, আর তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? জেরি কামলি বলে, আমার এখন 28, আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এই কথা শুনে লিলির মন ভিতর থেকে খুশিতে নেচে ওঠে, কারণ সে তো জেরিকে অনেক আগেই পছন্দ করে ফেলেছে। সে মনে মনে ভাবতে থাকে, আমি তো 24 আর ও 28, পারফেক্ট ম্যাচ তো। এরপর লিলি যখন তাকে বলে আমাকে চ্যাটে অ্যাড করবে, জেরি সঙ্গে সঙ্গে তাকে অ্যাড করে ফেলে, আর হঠাৎই সে লিলির অ্যাকাউন্টে 1 মিলিয়ন টাকা পাঠিয়ে দেয়। এটা দেখে লিলি লিটারালি হা করে থাকে, ও এত টাকা আমাকে কেন পাঠালো? জেরি তখন বলে, তুমি আমাকে সমস্যায় পড়ে ডক্টরের কাছে নিয়ে গেছিলে, আমি শুধু থ্যাংক ইউ বলতে চেয়েছিলাম। কিন্তু লিলির টাকা ফিরিয়ে দেয়। সে বলে, আমি এটা রাখতে পারবো না, তুমি তো আমার নেইবারের কাছে না আসলে কে আসবে? এই কথা বলে লিলি উঠে যেতে লাগে। জেরি তখন তাকে থামিয়ে নিজের কোট তার হাতে ধরিয়ে দেয় আর বলে, বাইরে খুব ঠান্ডা, এটা নিয়ে যাও, আর আমার গ্লাভসগুলোও নিয়ে যাও। লিলি কোট আর গ্লাভস নিয়ে চুপচাপ বেরিয়ে যায়।
তারপর জেরি নিজের ফোনে লিলির প্রোফাইল পিকচার দেখতে থাকে আর হালকা করে হাসে। এরই মাঝে লিলি তাকে মেসেজ করে। এটা দেখে জেরি তাড়াতাড়ি ফোন সাইলেন্ট করে দেয় এবং রিপ্লাইও করে না। লিলি তখন ভাবতে থাকে ও উত্তর দিল না কেন, কি হলো। কিন্তু পরে যখন জেরির দেয়া কোট আর গ্লাভস দেখে মনটা আবার নরম হয়ে যায়। সে মনে মনে ভাবে কোটটা ফেরত দিতে একবার যেতে পারবো, আর গ্লাভস দেওয়ার একটা আলাদা চান্স আছে, টোটাল 2টো চান্স, পারফেক্ট। এই ভাবনায় খুশি হয়ে লিলি হাসতে হাসতে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন লিলি কাজের দিকে বের হচ্ছিল তার আগে সে জেরির কাছে একটা টিফিন রেখে যায় তার বাড়ির সামনে। টিফিনের সঙ্গে ছোট্ট একটা নোটও লিখে দেয়। জেরি টিফিন খুলে খেতে খেতে ভাবতে থাকে এ যে কত সুন্দর করে রান্না করে, কদিন পর আমার কিছু খেতে ইচ্ছা করেছে। খেতে খেতে হঠাৎই তার মাথায় আসে ও আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে কেন, আমি তো যে কোনো সময় মারা যেতে পারি। টিফিন শেষ করে সে সেই এমটি টিফিনের একটা ছবি লিলিকে পাঠায় এবং লিখে দেয় থ্যাংক ইউ। লিলিও সঙ্গে সঙ্গে ওয়েলকাম বলে রিপ্লাই করে। রাতে জেরি টিফিন ফেরত দিতে লিলির বাড়িতে যায়, সঙ্গে নিয়ে যায় একটা চকলেট বক্স আর বলে এইটা তোমার জন্য, থ্যাংক ইউ বলতে। কিন্তু লিলি তাকে থামিয়ে দেয়, তোমাকে একটু ওয়েট করতে হবে, আমি ডিনার রেডি করতে যাচ্ছি, প্লিজ কোথাও যেও না, আমার সঙ্গে খেয়ে যেও। তারপর লিলি একে একে অনেকগুলো ডিশ এনে সামনে রাখে। আর একটা ডিশ আনতে এসে কিচেনে গেলে জেরি বাইরে বসে নিজের মনের ভিতরে একটা অদ্ভুত ড্রিম দেখতে শুরু করে। এগুলো সবই তার ডিপ্রেশনের কারণে হচ্ছিল। তার মনে হয় ঘরের সব লাইট বন্ধ হয়ে গেছে আর সে যে কোনো জল ভরা অন্ধকার জায়গায় ডুবে যাচ্ছে। ঠিক তখনই লিলি দৌড়ে আসে। জেরির অ্যাংজাইটি বুঝে সে একটা কম্বল দিয়ে তাকে ঢেকে ফেলে। ভয় পেও না, সব ঠিক আছে, আমি তো কতবার বলেছি নিজের খেয়াল রাখো। এই কি পরে রেখেছো, কেন নিজেকে এত কষ্ট দাও। জেরি মনে মনে ভাবতে থাকে এর প্রেজেন্স আমার এত ভালো লাগে কেন, ও থাকলে আমি এত কমফোর্টেবল ফিল মনে করি কেন। লিলি তখন তার হাত দেয় নিজের বানানো নতুন ডিশে। তারপর ওরা দুজনে একসঙ্গে খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই সেখানে লিলির দূর সম্পর্কের আত্মীয় ও তার ছেলে এসে হাজির। আন্টি লিলিকে দেখে বলে তোর এইসব কাজ করতে কষ্ট হয় না, একা একা এত কিছু ম্যানেজ করতে হয়, কিভাবে পারিস। লিলির আন্টি তখন লিলিকে বলে তুই তো যাই হোক অনাথ, এখন তোর বিয়ে করে ফেলা উচিত, তো আমার ছেলের সাথেই বিয়ে করে নে, সে এখন 30 বছর হয়ে গেছে, তোমার সাথে থেকেই তো তোমাদের সংসার চলবে। লিলির এজ অনুযায়ী ছেলেটা অনেকটাই বড় ছিল। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় জেরি, আর সে রাগে বলে ওঠে আপনি আপনার ওই ঘাটিয়ার দেখতে ছেলেটাকে নিয়ে যান এখান থেকে। এই কথা শুনে লিলির আত্মীয় পুরো রেগে আগুন হয়ে যায়। তিনি জবাব দেয় তুমি কে হে বলো তো আমার ছেলের সম্পর্কে এমন কথা বলার। জেরি শান্তভাবে কিন্তু দৃঢ় গলায় বলল আমি আমার ফ্রেন্ডের বাড়িতে এসেছি আর আমার সহ্য হচ্ছে না যে আপনি ওকে এইভাবে বিরক্ত করছেন। এই কথা শুনে লিলি তাকে সফটলি থ্যাংক ইউ বলে, কিন্তু লিলির আত্মীয় আরো বাজে কথা বলা শুরু করে দেয়। তুমি তো 1 নম্বরের ক্যারেক্টারলেস মেয়ে, একটা ছেলের সাথে থাকতে শুরু করেছো। এই কথা শুনে লিলির মাথা পুরো গরম হয়ে যায়, কারণ তার মনে এরকম কিছুই ছিল না। আর তার আত্মীয় আবার বলে সম্ভবত ঠিক মতন টাকা কামাতে পারছো না, তাই বডি বেচে টাকা কামাচ্ছ তাই না। এবার লিলি আর সহ্য করতে পারে না, সে রাগে তাকে বাইরে বের করে দেয়, জোরে জোরে ঠেলে। তার ডগটাও একইভাবে ঘেউ ঘেউ করতে করতে বের হয়ে যায়। ওরা চলে যাওয়ার পর লিলি আবার জেরিকে সফটলি থ্যাংক ইউ বলে। তারপর দুজনে হাঁটতে বের হয়। জেরি তাকে দেখে মনে মনে ভাবতে থাকে আমি এই মেয়ের সাথে এমনটা করতে পারি না, আমি ওর জন্য ফিলিং ডেভেলপ করেছি, কিন্তু ও জানে না যে আমার লাইফে আর বেশি সময় বাকি নেই, আমি তো আরও কয়েক বছরই বাঁচবো। আর মাথায় তখনও হসপিটাল সেই স্মৃতি ফিরে আসে যখন সে ভিতরে গিয়েছিল আর কয়েকটা মেয়ে কথা বলছিল। ও তো 30-এর পরেই মরে যাবে, আর ডিপ্রেশন লোকের সাথে কে থাকতে চায়। জেরি তখনই বুঝে গিয়েছিল কেউ তাকে সত্যি সত্যি চায় না। এইসব মনে পড়তে সে সেখান থেকে চলে যায়। আর লিলি যখন ফিরে তাকায় দেখে জেরি তো নেই। পরে লিলি তাকে মেসেজ করে বলে আমি তোমার দেয়া চকলেট খাচ্ছি, খুব ভালো লাগছে, কাল কি তোমার জন্য টিফিন বানিয়ে আনবো। কিন্তু জেরি সোজাসুজি না করে দেয়। আর সে ভাবতে থাকে ওর কাছ থেকে দূরে থাকায় আমাদের দুজনের জন্য ভালো। পরদিন সকাল লিলি তার জন্য টিফিন নিয়ে যায়, জেরির বাড়ির সামনে রেখে চলে যায়। সারাদিন সে ফোন চেক করতে থাকে জেরি খাবারগুলো খেলে কিনা, তার কোনো রিপ্লাই আসে না। হঠাৎই তার মনে একটা ভয় ঢুকে যায়, আগের মতন আবার অসুস্থ হয়ে পড়লো নাকি। সে দৌড়ে চলে যায় জেরির বাড়িতে, গিয়ে দেখে টিফিন তো সেই অবস্থায় পড়ে আছে, সে ছুঁয়েও দেখিনি। লিলি তাড়াতাড়ি ভিতরে যায়, দেখে জেরি প্রচণ্ড জ্বরে পুড়ছে। সে তৎক্ষণাৎ ডক্টরকে এনে ফেলে। ডক্টর এসে বলে আমি ওকে ড্রিপ দিয়েছি, সুই পরে খুলে দেবে, ওর হাই ফিভার ছিল তাই আমাকে এটা করতে হয়েছে। ডক্টর চলে যাওয়ার পর জেরি একটু নড়ে ওঠে। লিলি তাকে জিজ্ঞাসা করে
কোথাও প্রবলেম হচ্ছে আমাকে বলো, আমি আছি। আর জেরি মনে মনে ভাবতে থাকে এটা সব ভুল হচ্ছে, ও এত ভালো আর আমি। জেরি মনে ভাবছিল ও কেন আমার জন্য এত কেয়ার করে, কেনই বা আমার জন্য বারবার ডক্টর নিয়ে এখানে চলে আসে। কাশ যদি সত্যি এটা পসিবল হতো, আমার একটু আর বয়স থাকতো আর আমরা দুজন একসাথে থাকতে পারতাম, কিন্তু সেটা তো কখনোই পসিবল না। তাই আমাকে লিলির থেকে দূরে থাকতেই হবে। এটা ভাবতে ভাবতেই সে লিলিকে বলেই বসে, আজ থেকে তুমি এখানে আর আসবে না। লিলি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? আমি কি কিছু ভুল বলেছি? আমরা তো ফ্রেন্ডস ছিলাম, তাই না? জেরি তখন রাগ দেখিয়ে বলে, আমার ফ্রেন্ডস তোমার মতন এত চিপ না। এই কথাটা লিলির মনে খুব লাগে আর জেরি ভিতর ভিতর ভাবতে থাকে এটা করতেই হবে, লিলিকে দূরে পাঠাতেই হবে, না হলে আমরা কাছাকাছি চলে আসবো আর একদিন যদি আমি মরে যাই ও এটা সহ্য করতে পারবে না। লিলির আগে চলে যেতে যেতে একটা ডাস্টবিন চোখে পড়ে আর সেখানে অনেকগুলো ইনস্ট্যান্ট নুডলসের এমটি বক্স পড়ে থাকে। সে ভাবতে শুরু করে, এ তো নিজের জন্য কখনো প্রপার খাবারই বানায় না, তাই এমন শরীর খারাপ হয়। তারপর সে কচরার ভিতর থেকে মেডিসিন দেখতে পায়। সে সেইগুলো তুলে নেয়, কারণ তার মনে প্রশ্ন, এইগুলো কোন বিষয়ের মেডিসিন। লিলি বাড়ি ফিরে আসে। ওইদিকে জেরি নিজের ডিপ্রেশনের পিল হাতে নিয়ে ভাবতে থাকে, আমি ওকে কত খারাপ কথা বলছি, ও তো আর কখনো আসবেই না। বাইরে তখন ভারী বৃষ্টি। লিলি কাপড় ভেতরে তুলতে গিয়ে হঠাৎ জেরির কোট দেখতে পায়। বাড়ির ভিতরে ঢুকে সে ইন্টারনেটে সেই পিলসের নাম সার্চ করে। এদিকে নিজের ডিনার খেতে খেতে সে দেখে এইগুলো ডিপ্রেশনের ওষুধ। এইসব দেখে লিলির মন খুব হেভি হয়ে ওঠে। মানে ওর ডিপ্রেশন আছে, তাই তো সবসময় নিজেকে ঘরের মধ্যে বন্ধ রাখে, কখনোই টু মাছ ঘুমায়, কখনো একদমই ঘুম নেই। সবটাই তো ডিপ্রেশনের সিমটম। সে ডিপ্রেশন মানুষের নিয়ে আরও ইনফরমেশন পড়তে থাকে যেন ওর হেল্প করতে পারে। ওইদিকে জেরি ভাবছে ও তো আর কোনোদিন ফিরে আসবে না, আমি ওকে অনেক হার্ট করেছি। কিন্তু ঠিক তখনই লিলি তার দরজায় হাজির। সে জেরিকে খাবার আর তার কোট দিয়ে বলে, এইটা এখনই বানালাম, ভাবলাম তোমার জন্য নিয়ে আসি, আর তোমার কোট এটা তোমারই। জেরি কিছু বলার আগে সে বলে, বেশি ভেবো না, খেয়ে নাও। তারপর সে নিজের হাতে জেরিকে খাওয়ায়। জেরি মনে মনে অবাক হয়ে ভাবে, এ আমার সাথে এত গুড বিহেভ করলো কেন? আমি তো ওকে অনেক খারাপ কথা বলেছি। লিলি বলে, তুমি খাও, আমি বাড়িটা একটু দেখে নিই। বাড়ির অবস্থা দেখে লিলি বুঝতে পারে এখানকার এনভায়রনমেন্ট একেবারে খারাপ। সে সব গার্বেজ পরিষ্কার করে, বাড়িটা ফ্রেশ করে দেয়, পুরো ঘরটা ক্লিন হয়ে যায়, যেন পজিটিভ ভাইবে ভরে ওঠে। তারপর সে একটা ডোর খুলে দেয়, যেটা জেরি সবসময় বন্ধ রাখতো। বাড়ির ফ্রেশ এয়ার ভিতরে ঢুকতে জেরির মনে হালকা একটা শান্তি আসে। সে আবার মনে মনে ভাবে, লিলির মধ্যে এমন কি ম্যাজিক, ও এলে সবকিছু কেন এত ভালো লাগে। পরের দিন যখন লিলি আসে, সে হেসে বলে, আমি তোমার জন্য নিউ বেডশিট নিয়ে এসেছি। তাকে দেখে জেরি একটু অবাক হয়ে বলে, আমার তো বেডশিটস আছে, তুমি কেন নিয়ে এলে? তখন লিলি শান্ত গলায় বলে, তোমার বেডশিটের কালারটা খুব ডার্ক, আর ডার্ক কালার মানুষকে আরো বেশি স্যাড করে দেয়, তাই ভাবলাম তোমার জন্য একটু ব্রাইট কিছু আনি, তোমার রুমটা খুব সুন্দর লাগবে। এ কথা বলেই লিলি চলে যায় আর দরজার কাছে দাঁড়িয়ে জেরি শুধু তাকিয়ে থাকে। সেই রাতে জেরি যখন বেডে শোয়, সেই নতুন বেডশিটে লিলির পারফিউমের গন্ধ পায়। লিলি প্রায় রোজ যেই পারফিউম ইউজ করে, ঠিক সেই স্মেল। গন্ধটাকে খুব কমফর্ট দেয়। অনেক দিন পর সে ভালো ঘুমায়। পরের দিন লিলি নিজের গার্ডেনের রোজ দিয়ে এক গ্লাস ফ্রেশ শরবত বানায়। সে জেরিকে দেয় আর বলে, এটা আমার গার্ডেনের ফ্রেশ রোজ জুস, টেস্ট করে দেখো কেমন লাগছে। জেরি একটু চুমুক খেয়েই বলে, ওয়াও টেস্টি। কিন্তু মনে মনে সে ভাবতে থাকে, এই মেয়ে তো আমার কিছুই নয়, তবুও এ আমার জন্য এত কিছু করছে। নিজের লোকেরা তো আমাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু এই কমপ্লিটলি পরের মেয়েটা আমাকে আঘাত করার পরেও আমার পাশে দাঁড়ালো। তারপর জেরি ধীরে ধীরে লিলির দিকে তাকিয়ে বলে, লিলি, আই এম রিয়েলি সরি, আমাকে ওইভাবে তোমাকে ওইভাবে বলা উচিত ছিল না, আমাকে ক্ষমা করে দাও। লিলি হালকা হাসি দিয়ে বলে, কোনো ব্যাপার না, দোজ ওয়ার ওল্ড থিংস, তুমি আমার নেইবার, এসব ভুলে যাও। কিন্তু মনে মনে তার মনে পড়ে যায় সেদিন যখন জেরি লিলিকে চলে যেতে বলেছে, তখন লিলি পিছনে দাঁড়িয়েছিল আর সে শুনেছিল জেরি নিজের মনে তাকে সরি বলছিল। লিলি মনের মধ্যে হাসতে হাসতে ভাবে, সরি তুমি অনেক আগেই বলে দিয়েছিলে। দিনের বেলায় জেরি লিলিকে দেখে নিজের বাড়ির সামনে কাপড় ধুচ্ছে, আর তারও মনে আবার সেই একই থটস, ইস যদিও আমার পাশে থাকতো, আমরা দুজনে একসাথে থাকতাম। সেদিন রাতে তারা নদীর ধারে একটু রিল্যাক্স
লিলি হালকা হাসি দিয়ে বলল, এটা শুধু তোমার জন্য, কারণ তুমি সিক আছো। আমি তো বিয়ার খাবো আর চিপস খাবো। তখন জেরি সঙ্গে সঙ্গে বলল, আমাকেও বিয়ার দাও। কিন্তু লিলি মাথা নেড়ে বলল, না, আমার গ্র্যান্ডমা বলে যখন কেউ খুব স্যাড থাকে তাকে অ্যালকোহল দেওয়া একদম উচিত না, এতে তার দুঃখ আরো বেশি বেড়ে যায়। আর তুমি তো শরীরে ঠিকই নেই, তাই আমি বলছি তুমি সবসময় স্যাড থাকো। এ কথা শুনে জেরি একটু হেসে ফেললো। আমি একদম হ্যাপি আছি, এখন তো অনেক বেটার ফিলিং হচ্ছে, তাই আমি খাবো। এবং সে সত্যি একটা বিয়ার তুলে নিল এবং খেতে শুরু করলো। ফিরে আসার সময় গ্রামের কিছু লেডি লিলিকে জেরির সাথে দেখে ফিস ফিস করে খারাপ কথা বলতে লাগলো। এ তো এখন কোনো ছেলের সাথে থাকা শুরু করেছে, কে জানে কি কি করছে। লিলি সবটাই শুনলো। হঠাৎ সে স্কুটার নিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো, যেন একটু স্কেয়ার ভয় পাইয়ে দিল। জেরিও বলল, আগে নিজের কাজ নিয়ে থাকুন, নইলে ভালো হবে না। তারপর তারা দুজনেই হাসতে হাসতে বাড়ি ফিরে গেল। পরের দিন লিলি পাহাড়ের উপর তার নিজের ফার্মসের টি লিভস কাটছিল। সে ভাবছিল এখানকার এয়ার কত ফ্রেশ, পজিটিভিটি ভরা। জেরি তো কখনোই বেরাই না, ও যদি এখানে আসতো ওরও খুব ভালো লাগতো। কাশ ওকে ডাকতে পারতাম। অবশেষে সাহস করে সে জেরিকে একটা মেসেজ পাঠালো, এখানে চলে আসো। এদিকে জেরি প্রথমবার নিজের জন্য কিছু কুকিং করছিল। সে লিলিকে একটা পিকচার পাঠালো, আমি খেয়ে নিয়েছি। তারপর লিলির সাথে পাহাড়ে যাওয়ার কথাতেও রাজি হয়ে গেল। লিলি তাকে দেখে বলল, আজ তোমার আউটফিটটা দারুণ লাগছে, তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। কিন্তু এইগুলো মাউন্টেনে যাওয়ার জন্য ঠিক না, এইগুলো খুব এক্সপেন্সিভ, নষ্ট হয়ে যাবে। তুমি যদি অন্য কারোর কাপড় পরে কমফোর্টেবল হও চাইলে আমি তোমাকে আমার বাবার ওল্ড কয়েকটা শার্ট দিই। জেরি হেসে রাজি হয়ে গেল। যখনই সে সেই কাপড় পরে নিল, লিলির চোখ বড় হয়ে পড়ল। এই কালার তোমার উপর আনবিলিভেবল ভালো লাগছে। তারপর তারা দুজনে পাহাড়ে গেল। লিলি তাকে টি লিপস কাটার টেকনিক শেখাতে লাগলো। দেখো, 3টে পাতাকে একসাথে কাটতে হয়, এইভাবে, স্লো অ্যান্ড জেন্টেল। জেরি চুপচাপ তার দিকে তাকিয়েছিল, আর সেই মোমেন্টটা যেন তাদের দুজনের মাঝে একটা সফট বন্ড তৈরি করে দিল। তখন জেরিও ঠিক লিলির মতন করে করতে থাকে, আর হঠাৎই সে উঠে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে ফিল করে যে এখানে কত সুন্দর ফ্রেশ এয়ার আছে, আর পুরো এনভায়রনমেন্টটা যেন খুব পজিটিভ। সেই মুহূর্তে তার মনে হয় এত কমফোর্টেবল আর রিলিফড আমি কতদিন পর ফিল করছি। এটা ভাবতে সে লিলির দিকে তাকায়। লিলির সাথে সাথে উঠে এসে বলে, কি হলো, তুমি হঠাৎ থেমে গেলে কেন? কিছু প্রবলেম হয়েছে? ভালো লাগছে না? জেরি ধীরে হাসে আর বলে, থ্যাংক ইউ। এখানে এসে আমি এমন ভালো ফিল করছি যেটা আমি বহু বছরেও করিনি। লিলি তাকে দেখে নরম গলায় বলে, শুধু রিল্যাক্স করো, আমি আসছি, কিছু দরকার হলে ডেকে নিও। তারপর লিলি তাকে খেতে ডাকে। দুজন একসাথে বসে ডিনার করতে থাকে। খাওয়ার সময় হঠাৎ জেরি বিয়ার খুলে খেতে শুরু করে। লিলি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? জেরি হাসি মুখে বলে, আমি খুব হ্যাপি তাই বিয়ার খাচ্ছি, তুমিও খাও না। লিলি ভিতরে ভিতরে হাসতে থাকে, কারণ জেরি তার সাথে থাকলেই এত খুশি হয়ে যায়। এটা ভাবতেই তার মন ভরে ওঠে। তারপর দুজন চিয়ার্স করে বিয়ার খেতে থাকে। পরের দিনও তারা ওখানেই যায়, আর ধীরে ধীরে জেরি লিলিকে হেল্প করতে শুরু করে। তারা অনেক দায়িত্ব নিজের উপর নিতে থাকে। সন্ধ্যায় তারা বাড়ি ফেরার পর লিলি তাকে শেখায় পেটসদের কিভাবে খাবার দিতে হয় আর কিভাবে ভালোবেসে ওদের আদর করতে হয়। জেরিও মন দিয়ে সব শিখে নেয়। এরপর লিলি জেরিকে জিজ্ঞাসা করে, কাল আমাদের ভিলেজে একটা ফেস্টিভ্যাল আছে, আমরা সবাই মিলে একসাথে কুকিং করি, খাই, এনজয় করি, আর আমি চাই তুমি আমাদের সাথে যাও, কারণ আমার ফ্যামিলির থেকে তো কেউ থাকবে না, আর বাকিরা সবাই তাদের নিজেদের ফ্যামিলি নিয়ে আসবে। জেরি হাসি মুখে বলে, ওকে, আমি যাব। এটা শুনে লিলি খুব খুশি হয়ে যায়, যেন তার চোখের ভিতরে সেই ছোট ছোট লাইট জ্বলে ওঠে। পরের দিন সন্ধ্যায় যখন তারা ফেস্টিভ্যালের জন্য রেডি হয়ে বেরোতে যায়, লিলি জেরির দিকে তাকিয়ে হেসে পড়ে, আজ তুমি খুব সুন্দর লাগছো। তারপর দুজনে ধীরে ধীরে হাঁটতে থাকে। কিন্তু ঠিক তখনই জেরি দুজন মহিলার কথা বলতে শুনে ফেলে। তারা বলছিল, লিলির লাইফে তো কখনো কিছু ভালোই ছিল না, কত খুশি হয়ে ও তার বাবার সঙ্গে এই পাহাড়ে এসেছিল, কিন্তু সবকিছু একদম নষ্ট হয়ে গেল। তার বাবা মারা গেলেন, তারপর মাও চলে গেলেন, এখন দেখো মেয়েটা কতটা পাতলা হয়ে গেছে। আর তার আবার বলতে থাকে, বেচারা দিন রাত কাজ করে, ফার্মিংও একা করে, সবকিছু একাই সামলায়, ওর তো এখন একটা ম্যারেজ করা উচিত, একটা ফ্যামিলি হওয়া উচিত, আর কতদিন এইভাবে একা থেকে সব সামলাবে, মেয়েদের জন্য এটা ভালো নয়। এই সব কথা শুনে জেরির মনে
লাগে। আমার লাইফ তো আগে কত ভালো ছিল, কয়েক বছর ধরে একের পর এক খারাপই হচ্ছে। কিন্তু লিলি, ওর তো জন্ম থেকেই সব খারাপ গেছে, তবুও তো এত হাসে, এত পজিটিভ থাকে, নিজের যত্নও নেয়। ওই থেকে সবাই তখন কুকিং শুরু করে দেয়। তারপর খাবার রেডি হলে সবাই একসাথে খেতে বসে থাকে। জেরি লিলির পাশে বসে আর আশেপাশে সবাই মজা করে বলতে থাকে, এই দুজনকে একসাথে কত ভালো লাগে, একদম পারফেক্ট কাপল, এদের তো ম্যারেজ করে বিয়ে করে ফেলা উচিত। ঠিক তখনই সেখানে আসে সুফি, লিলির ওল্ড ফ্রেন্ড। সে নিজের পড়াশোনা শেষ করে এখন নতুন জবে জয়েন করেছে। কলেজ তারা খুব ভালো ফ্রেন্ড ছিল, কিন্তু লিলির প্যারেন্টস মারা যাওয়ার পর যখন লিলি সব ছেড়ে ভিলেজে চলে আসে তখনই তাদের ডিস্টেন্স তৈরি হয়েছিল। সুফি লিলিকে দেখে হাসি দিয়ে বলে, হে, হাউ আর ইউ? লিলি বলে, আমি ভালো আছি, তুই বল। সুফি খুব খুশি গলায় বলে, আমি একদম ভালো, কিন্তু তোর তো কলেজ ছাড়া উচিত হয়নি। টিচার্সরা তো বলতো তুই কত ভালো স্টুডেন্ট ছিলি, কিন্তু সিচুয়েশনের জন্য ছাড়তে হলো। আর দেখ, আমি এখন টিচার হয়ে গেছি। সেখানে সবাই তাকে কংগ্রেস বলতে থাকে, কিন্তু জেরির ভিতরে অন্যরকম ফিলিং। যদিও তো ও সত্যি লিলির ভালো ফ্রেন্ড হতো, তাহলে এভাবে ওকে আনকমফোর্টেবল ফিল করতো না। লিলিকে দেখে আমার এত খারাপ লাগছে। সুফি তখন জেরিকে বলে হ্যালো, কিন্তু জেরি বেশি ইম্পর্টেন্স দেয় না। সুফি একটু ইগো মাখা গলায় বলে, আমি তো গ্র্যাজুয়েট করে জব পেয়ে গেছি, আর তুমি কি করছো? জেরি খুব কাম গলায় বলে, পিএইচডি করেছি ইকোনমিক্সে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। এটা শুনে লিলি, সুফি, এমনকি সেখানে থাকা সবাই এক মুহূর্তের জন্য একদম চুপ হয়ে যায়, কারণ এটা কোনো সাধারণ অ্যাচিভমেন্ট নয়। আর কেউ ভাবেও নি যে জেরির মতন চুপচাপ থামা ভামা একটা ছেলে এমন কিছু করেছে। লিলি তখন হাসতে হাসতে বলে, আমার খুব ভালো লাগছে যে তুমি এত ট্যালেন্টেড, তুমি তো কখনো বলোনি। আর তখনই সুফি তাকে থামিয়ে বলে, এর কোনো প্রুফ আছে তোমার? লিলি কিছু বলার আগে সুফি আবার বলে ওঠে, তুমি চুপ থাকো, তুমি আমার সাথে শুধু ঝগড়া করছো কারণ তুমি আমার প্রতি জেলাস। তুমি তো আমার মতন কলেজও যেতে পারেনি, আমার মতন ভালো কোনো জবও পেতে পারেনি, তাই তুমি এখানে গ্রামে পড়ে আছো আর ভাবছো যে হার্ভার্ড ইউনিভার্সিটির ছেলে তোমাকে পছন্দ করবে, এক গ্রামের মেয়েকে। লিলি এই কথা শুনে খুব একটু কষ্ট পেল। পরে যখন গ্রামের সবাই একসাথে খেতে বসে সে খুব খুশি হয়ে যায়। তারপরের দিন লিলি আর জেরি পাহাড়ে লিলির ফিল্ডে যায়। সেখানে তার গ্র্যান্ডমার কবর আছে। লিলি মাটিতে বসে প্রেয়ার করে বলে, গ্র্যান্ডমা, আমি খুব খুশি, আর আমার সাথে আছে একটা খুব ভালো ফ্রেন্ড, আপনি আমার জন্য চিন্তা করবেন না। জেরি চুপচাপ পাশে এসে বসে পড়ে। গ্র্যান্ডমা, আমিও কথা বলবো। আমি জেরি, লিলির ফ্রেন্ড, প্রমিস করছি আমি সবসময় ওর পাশে থাকবো। হঠাৎই বৃষ্টি নামতে শুরু করে। দুজনই একসাথে জেরির জ্যাকেটের নিচে দৌড়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকতে দুজন ভিজে জামা বদলায়, গরম গরম খাবার আর জিঞ্জার টি বানায় আর গল্প করতে করতে সময় কাটায়। খেতে খেতে জেরির নজর পড়ে ঘরের কোণে একটা গিটারে। সে জিজ্ঞাসা করে, এটা তোমার? লিলি হেসে বলে, হ্যাঁ, নিয়েছিলাম, কিন্তু শিখতে পারিনি, তাই এভাবেই পড়ে আছে। কথা শেষ হওয়ার আগে জেরি গিটারটা তুলে নেয়, বাজাতে থাকে আর একটা সুন্দর গান গাইতে শুরু করে। লিলির চোখ বড় হয়ে যায়। তুমি তো আনবিলিভেবল ট্যালেন্টেড, তুমি আমাকে শেখাবে প্লিজ? রাতে তারা দুজনে নিজেদের ঘরে ঘুমাতে যায়, কিন্তু রাতের মধ্যে জেরি ঘুম ভেঙে যায়। বুকের ভিতর অদ্ভুত একটা অস্থিরতা কাজ করতে শুরু করে। সে আবার ঘুমোতে গেলে বাইরের কুকুরের চিৎকার শোনে। শব্দ শুনে সে বুঝে যায় কেউ বাড়িতে ঢুকে পড়েছে। সে একটা লাঠি নিয়ে বাইরে বের হয়। দুজন লোক লিলির বাড়ির দিকে এগোচ্ছে। ওরা লিলির কুকুরটাকে মারতে চায় মাংস খাওয়ার জন্য, তারপর লিলির উপর অ্যাটাক করবে, রেপ করবে। ঠিক যখন তারা কুকুরটাকে মারতে যাচ্ছে তখন লিলি দৌড়েছে, চিৎকার করে ওঠে, তোমরা কি করছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমাদের? সে ভয় পেয়েও লাঠি হাতে এগিয়ে যায়। এক গুন্ডা অন্যটাকে বলে, তুই বাইরে দেখে আয়, এই মেয়েটাকে তো আমি ঠিক করি। লোকটা লিলির দিকে এগোতে লিলির বুক ধরপড় করতে থাকে, ভয় দুশ্চিন্তা সব একসাথে। ঠিক সেই মুহূর্তে জেরি দৌড়ে এসে হাজির হয়। সে লাঠিতে দুজনের মাথায় সজোরে আঘাত করে ফেলে দেয়। লিলি আর জেরি মিলে দুজন গুন্ডাকে ভালোভাবে মারধর দেয়। কিছুক্ষণ পর পুলিশে এসে যায়, কিন্তু ঠিক তখনই জেরির মাথা ঘুরে ওঠে, সে পড়ে যেতে থাকে। লিলি ভয়ে চিৎকার করে ওঠে, জেরি জেরি। তখন লিলি বলতে শুরু করে, প্লিজ পুলিশম্যান, আমাকে একটু হেল্প করুন, আমি সত্যি কথা বলছি, এই দুজন মানুষ আমার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল, আর জেরি তো শুধু আমাকে
এই সিচুয়েশনে হেল্প করেছে, কিন্তু তবুও তাদের পুলিশ স্টেশনে যেতে হয়, সেখানে তাদের স্টেটমেন্ট দিতে বলায় লিলি তখন বলতে শুরু করলো, আমি বিনা কারণে কাউকে মারিনি, আর আমার কাছে প্রুফও আছে। আমি আমার বাড়িতে লুকিয়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, আর এই ব্যাপারটা কেউ জানে না। আমি আপনাকে ফুটেজ দেখাচ্ছি। সে তখন তার ফোনে খুলে ফুটেজ দেখাতে লাগলো। ফুটেজ দেখে পুলিশ বুঝে গেল যে লিলির সঙ্গে সত্যি খুব খারাপ ঘটনা ঘটতে চলেছিল। তারপর পুলিশ ওই দুজনকে জিজ্ঞাসা করলো, তোমরা এটা কেন করলে? তখন লোকগুলো বলল, আমাদেরকে এটা করতে বলেছিল সুফি। পুলিশ রেগে গিয়ে বলল, এই জিনিসের জন্য তোমাদের বড় সাজার মুখোমুখি হতে হবে। এরপর সবাই তাদের বাড়ি চলে যায়। পরের দিন লিলির কাছে সবাই সুফির জন্য মাফি চাইতে আসে। তারা বলে, আমরা জানি যে তোমার সঙ্গে ভুল করেছে, প্লিজ ওকে জেলে যাওয়ার থেকে বাঁচাও। এই রিপোর্ট উইথড্র করে নাও। তারা লিলির হাতে কিছু টাকা তুলে দেয় আর বলে, প্লিজ টেক দিস, ওকে বাঁচিয়ে দাও। লিলি তখন চোখের জল ধরে রাখতে না পেরে বলে উঠল, আপনারা সবাই কতটা সেলফিশ জানেন? এই একটু টাকা দিয়ে আপনারা আমাকে বাই করতে চান? আপনারা কি এটা দেখেন না যে সুফি আমার সাথে কত বড় অন্যায় করেছে? ও তো পানিশমেন্ট পাওয়া উচিত। আমি কাউকে কিছু বলি না, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই। আমি একাই আমার বাড়ি চালাই। আমার মা বাবা কেউ নেই এই পৃথিবীতে, আমার নিজের বলতে কেউ নেই। তবুও আপনারা আমাকে এইভাবে টর্চার করছেন। সে কান্নায় ভেঙে পড়ে বলল, ওই মেয়েটা আমাকে রেপ করানোর প্ল্যান করেছিল, আর আমি এটা কিভাবে সারভাইভ করতাম? আমার তো প্যারেন্টসও নেই, কেউ নেই যে আমাকে সাপোর্ট করবে, আর আপনারা আমাকে টাকা দিয়ে বাই করতে চাইছেন। তখন সেখানে থাকা এক মহিলা বলল, দেখো, আমরা জানি ও ভুল করেছে, কিন্তু তোমারও তো কিছু হয়নি, রাইট? তুমি তো ঠিক আছো। এই কথা শুনে হঠাৎ জেরি এসে রেগে গিয়ে বলল, আপনাদের সাহস কি করে হয় এমন কথা বলার? ওর সঙ্গে অন্যায় হয়েছে আর ওর জাস্টিস পাওয়া উচিত, আর ওর কিছু হয়নি। এটা কি বলতে চান? ও বেঁচে গেছে কারণ ও নিজের স্ট্যান্ড নিতে জানে, নিজের সাপোর্ট করতে জানে। এটা কি কম কথা? যখন লিলিকে বাঁচানোর মুহূর্ত এসেছিল, তখন ওখানে থাকা কারোর একজনও আগে এসে তাকে হেল্প করেনি। এটা শুনে সুফির ফ্যামিলি রাগে ফেটে পড়ে বলল, তুমি কে? হ্যাঁ, বাইরে থেকে এসে এমন কথা বলার তুমি কে? এই সব কথা শুনে জেরির দম যেন আটকে আছে। সে অ্যাংজাইটি ফিল করতে থাকে। তবুও লিলির জন্য সে নিজে পুরো এফর্ট দিয়ে দাঁড়িয়ে যায়। সে চিৎকার করে বলে, আমার এক ফ্রেন্ড লয়ার আছে, আমি তাকে এখানে নিয়ে আসবো, তখন সে দেখে নেবে তোমাদের সবার এগেনস্টে কেমন পানিশমেন্ট দেয়। আর কিছু বলার থাকলে এখনই বলো। এটা শুনে ওরা সবাই ভয় পেয়ে যায়। আমাদের ক্ষমা করে দাও প্লিজ, ওকে মন থেকে ডাকো বলে তার নিজেদের টাকা ফিরিয়ে নিয়ে দ্রুত সরে পড়ে। লিলি কাপা গলায় বলে, থ্যাংক ইউ বলে জেরির দিকে তাকায়। জেরি হালকা এসে তার কাঁধে মাথা রেখে বলে, আমি শুধু একটু টায়ার্ড হয়ে গেছি এইগুলো নিয়ে ফাইট করতে করতে। রাতের দিকে দুজন পাশাপাশি বসে থাকে। হঠাৎ জেরি আসতে বলে, আমি কি আবার তোমার কাঁধে মাথা রেখে একটু ঘুমাতে পারি? লিলি হেসে তার পাশে এসে বসে। জেরির বুকটা হালকা হয়ে গেছে, একটু ওয়ার্ম সেফ ফিলিংয়ে। কথা বলতে বলতে লিলি জিজ্ঞাসা করে, সত্যি তোমার কোনো লয়ার ফ্রেন্ড আছে, নাকি ওদের ভয় দেখানোর জন্য এসব বলে? জেরি শান্ত স্বরে বলল, সত্যি বলেছি, সে আসবে। লিলি আবার বলে, কিন্তু টাকা কত লাগবে? জেরি হেসে বলে, সে আমার ফ্রেন্ড, ডিসকাউন্ট দিয়ে দেবে, তুমি টেনশন করো না। লিলি একটু হালকা মুডে হাসে। তবুও সে নোটিস করে জেরি নিজের পেট চেপে ধরে আছে। সে চিন্তিত হয়ে বলল, কি হয়েছে? পেটে হাত দিচ্ছ কেন? আমি কিছু বানিয়ে আনি, বলো কি খাবে? জেরি ছোট্ট গলায় বলল, পামকিন স্যুপ চাই। লিলি সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিকে দৌড় দেয়। ওইদিকে জেরি তখন তার লয়ার বন্ধুকে কল করে সব এক্সপ্লেন করে। পরের দিন জেরি সেই বন্ধুকে নিয়ে গ্রামে আসে লিলির স্কুটার চড়ে। বন্ধু হেসে বলে, অনেকদিন পরে দেখেছি তো, আর তুমি তো এখন অনেক বেটার দেখাচ্ছ, হেলথ ইমপ্রুভ হচ্ছে, সব ঠিক আছে? কোন ভিলেজ বিউটিফুল গার্লফ্রেন্ডের পেয়ে গেছিস নাকি?
জেরি একটু লজ্জা পেয়ে বলে, হ্যাঁ একটা মেয়ে আছে, কিন্তু শি ইজ নট মাই গার্লফ্রেন্ড। গ্রামের কিছু লোক ফিসফিস করে বলতে থাকে, এ এ এ তুমি আবার আরেকজনকে নিয়ে এসেছো, ও কি এখানে তোমাদের সাথে থাকবে নাকি? জেরি ঠান্ডা মাথায় বলে, না না, ও শুধু আমার সাথে মিট করতে এসেছে, এটাই আমার লয়ার ফ্রেন্ড। তখন তারা বলে, ঠিক আছে আমাদের বাড়িতেও এসো। তারপর তারা সবাই বাড়ি চলে যায়, আর লিলি এসে সঙ্গে সঙ্গে জেরির ফ্রেন্ড জশকে হ্যালো বলে। আর সে তাকিয়ে থাকে, দেখতেই থাকে কত সুন্দর সে, কিন্তু মনে মনে ভাবে, এ কি সেই গার্ল যাকে আমার ফ্রেন্ড অনেক পছন্দ করতো? লিলি তখন ভাবতে থাকে সে কি ভাবছে। তারপর জেরি তার ফ্রেন্ডকে বলে, হ্যালো তো করো। তখন তারা হ্যান্ডশেক করে, আর লিলি বলে, আমি চা বানিয়ে নিয়ে আসছি। তারপর সে চা বানাতে আর খাবার তৈরি করতে চলে যায়। সেই সময় জশ জেরিকে বলে, ঠিক আছে তাহলে তোমার মধ্যে এত পরিবর্তন এসেছে এই মেয়েটার জন্য, আমি খুব খুশি যে এটা ঘটেছে। তখন লিলি এসে এসে সবাই মিলে খাবার খায়। পরে জেরি লিলিকে বলে, তুমি তোমার কাজ করো, আমরা দুজন তোমার পেটসকে খাওয়াতে সাহায্য করি, চিন্তা করো না, আমি জানি কিভাবে করতে হয়। লিলি তখন বলে, ঠিক আছে। তাদের পেটস খাওয়ানোর সময় জশ বলে, আমার তো একদম কিছুই আসে না, মনে হচ্ছে তোমার ভিলেজ ওয়ার্ক অনেক পছন্দ, আগে কখনো তোমাকে এইভাবে দেখিনি, কিন্তু আমি খুশি যে তুই এখন এত খুশি। তখন সে জিজ্ঞাসা করে, সে কি জানে তোর কি অসুস্থতা আছে? জেরি বলে, না। ঠিক তখন লিলি আসে এবং বলে, তোমরা দুজনেই অ্যাপ্রন পরোনি? তারপর সে জশকে অ্যাপ্রন দেয় আর জেরিকে নিজের হাতে পরায়, বলে, না পরবো না, হলে রাখো। লিলি চলে যাওয়ার পর জশ জেরিকে টিজ করতে থাকে লিলির নাম নিয়ে। রাতের বেলায় জেরি জশকে সব বলেই যে লিলির সাথে কি ঘটেছে। জশ বলে, আমি এটা সব একা হ্যান্ডেল করব, চিন্তা করিস না, যারা করেছে তাদের কঠিন শাস্তি হবে। তারপর তারা লিলির আনা বেরিস খেতে শুরু করে। পরের দিন তারা আবার লিলির গার্ডেনে কাজ করে, জর্জ পেটকে খাওয়ানো। তারপর তারা কিছু হেভি বস্তু নিয়ে যায় আর জশ জেরিকে লিলির কাছে নিয়ে আসে। লিলি তাকে ডাকে, তুমি এত কাজ কেন করছো? আমি তো বলেছি করো না। এভাবে জশ খুশি হয় যে এই মেয়েটা এত কেয়ার করে তার ফ্রেন্ডের জন্য, আর জেরি আজ পর্যন্ত কাউকে এত ডেকেছে না। মনে হয় তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। রাতের বেলায় তারা আরও কিছু ফান অ্যাক্টিভিটিস করে, আর জশ বলে, এইগুলো তুমি করতে পারো, আমি একদম পারি না। পরের দিন জশ যাওয়ার সময় লিলি কোনো কাজের জন্য ভিতরে চলে যায়। তখন জশ জেরিকে বলে, দেখো তোমার ইংলিশের সম্পর্কে লিলির জানা খুব জরুরি, সে এটা জানতে চাই। আমি দেখেছি তোমরা কত কাছাকাছি, যখন আমি তোমার সিস্টারের সঙ্গে দেখা করব আমি কি বলবো? জেরি বলে, আমি এখানেই থাকতে চাই, আমি চাই না তুমি তাদের বলো আমি কোথায় আছি, শুধু বলো আমি খুশি আছি আর ফিরে যেতে চাই না। এরপর জশ চলে যায়। জশের কোম্পানিতে পৌঁছানোর সাথে সাথেই মারিয়া আসে, যিনি জেরির সিস্টার। সে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বলতে পারবে তুমি যাকে দেখতে গিয়েছিলে সে ঠিক আছে কিনা? জশ কিছু না বলে আর বলে, যেখানে আছে সে খুশি আছে। মারিয়া বলে, আমার শুধু এইটুকু জানার প্রয়োজন ছিল, যদি সে ফিরে আসতে না চায় তাহলে কোনো সমস্যা নেই, শুধু যেখানে আছে সুখী থাকুক। তারপর সে যাওয়ার জন্য এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই জশ তাকে থামায় এবং বলে, তার সাথে কেউ আছে যে তার কেয়ার করছে, তুমি একেবারেই ওরি করো না। তারপর জশ ফোন করে এই ব্যাপারটা জেরিকে জানায়। জেরি তখন লিলির সাথে থাকে। ঠিক তখনই একজন লেডি কাছে আসে এবং বলে, আমাকে কিছু ডিম কিনতে হবে, তাই আমি এখানে এলাম। এবং সেই লেডি এর হাতে একটি ছোট বেবি থাকে, যাকে সে একটু সময়ের জন্য জেরির হাতে ধরিয়ে দেয়। এরপর জেরি বলে, লিলি তুমি কি জানো ছোট বাচ্চাদের কি দেওয়া যায়? লিলি উত্তর দেয়, হ্যাঁ, আমরা তাদের জন্য ছোট ব্ল্যাঙ্কেট আর সক্স বানাতে পারি, আর সফট টয়সও দিতে পারি। জেরি তখন বলে, তুমি কি আমাকে বানাতে হেল্প করবে? লিলি জিজ্ঞাসা করে, তুমি কাদের জন্য বানাচ্ছ? জেরি বলে, আমার বোনের বেবির জন্য। লিলি তখন খুব খুশি হয় এবং বলে, আমার খুব ভালো লাগছে, তুমি প্রথমবার আমার সাথে তোমার ফ্যামিলি সম্পর্কে কিছু শেয়ার করছো, আমি অবশ্যই হেল্প করব। এরপর জশ জেরির বোন মারিয়ার কাছে যায় এবং তাকে সেই গিফটগুলি দেয়, বলে, এইগুলো সব তোমার বেবির জন্য জেরি পাঠিয়েছে। গিফটগুলো দেখে মারিয়া খুব খুশি হয় এবং বলে, এইগুলো দেখে মনে হচ্ছে জেরি খুব ভালো জায়গায় আছে। ঠিক তখন জশ মারিয়াকে নিয়ে জেরির কাছে আসে। মারিয়া লিলির সঙ্গে মিলে হ্যালো বলে এবং লিলিও বলে, আমারও ভালো লাগলো, আমি তোমাদের জন্য কিছু বানাতে যাচ্ছি। তারপর কিচেনে যখন মারিয়া আসে, সে দেখে জেরি লিলির সঙ্গে কাজ করছে। মারিয়া চমকে যায়, কারণ তার ভাই কখনো কিচেনের দিকে নজর দিত না। সবাই
পড়ে বসে খাওয়ার জন্য কি লিলি আর জেরি একে অপরকে খাওয়াচ্ছে। এটা দেখে মারিয়া খুব খুশি হয় এবং বুঝতে পারে যে দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। এরপর জেরি কাজ করছে আর মারিয়া লিলির সঙ্গে বসে কথা বলছে। সে জিজ্ঞাসা করে তোমাদের বেবি কোথায়? লিলি বলে সে তো ঘুমিয়ে গেছে। তারপর লিলি প্রশ্ন করে তোমার বাবা কোথায়? মারিয়া বলে আমি ডিভোর্স নিয়েছি। লিলি তখন ওকে সরি বলতে শুরু করে, কিন্তু মারিয়া শান্তভাবে বলে কোনো সমস্যা নেই। তারপর লিলি জিজ্ঞাসা করে তাহলে আসলে কি ঘটেছিল? মারা একটু চুপ করে গভীর নিঃশ্বাস নিয়ে বলে শুরুতে সবকিছু খুব ভালো ছিল, আমাদের রিলেশনশিপটা একদম পারফেক্ট ছিল, আমরা তো বিয়েও করে নিয়েছিলাম। কিন্তু তারপর যখন আমি প্রেগনেন্ট হলাম আর আমার প্রেগনেন্সি 5 মাস পার করলো, তখন আমরা বুঝে গেলাম সে আমাকে চিট করছে, আর সেটাও সেই মেয়ের সঙ্গে যাকে সে বহু বছর আগে ভালোবাসত। এই কথা শুনে লিলির ভিতরে আগুন জ্বলে ওঠে। সে রাগে বলল কতটা শেমলেস লোক হতে পারে কেউ, হরিবল। তারপর লিলি বলে কাল আমি আপনার জন্য অনেক ভালো ভালো ডিশ বানাবো, প্লিজ বলুন আপনার কি খেতে ভালো লাগে। কিন্তু মারিয়া মাথা নাড়িয়ে বলে না, কাল আমি এখানে থাকছি না, কালই চলে যাব। আসল কথা আমি এখানে শুধু আমার ভাইকে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু এখন দেখে বুঝলাম ও তোমার সঙ্গে অনেক ভালো আছে, তাই আমি তাকে আর নিয়ে যাচ্ছি না। লিলি অবাক হয়ে বলে সত্যি? কিন্তু আমাকে তো মনে হয় না। মারিয়া বলে ট্রাস্ট মি, তোমার অনেক কিছুই জানা নেই এখনো, শুধু ওর অ্যাকশন দেখো, সব বুঝবে। পরের দিন মারিয়া চলে যাওয়ার সময় লিলির কানে কিছু একটা বলে যায়, একটা পার্সোনাল কথা যা লিলিকে স্থির করে দেয়। তারপর জেরি নিজের বোনকে এগিয়ে দিয়ে ফিরে আসতেই লিলি বলে আজ রাতে আমরা বারবিকিউ করতে যাব, আকাশের নিচে বসে তারাগুলো দেখব। জেরি একটু ভাবলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। রাতে তারা দুজনে একসঙ্গে যায়, খায়, হাসে। আর একসময় লিলি জেরির দিকে তাকিয়ে প্রশ্ন করে তুমি আমার সম্পর্কে কি ভাবো, একটু বলবে? জেরি নরম গলায় বলে তুমি খুব ভালো, খুব সুইট একটা মেয়ে, এর চাইতে ভালো মানুষ আমি জীবনে কখনো দেখিনি। এই কথা শুনে লিলির চোখ ভিজে যায়। সে আস্তে করে বলে যদি তাই হয় তাহলে কি আমরা রিলেশনশিপে যেতে পারি? জেরি তখন কোনো উত্তর দেয় না, একটুও না। তখন লিলি নিজেই বলে যদি তুমি না চাও তাহলে নো প্রবলেম, আগের মতনই আমরা বেস্ট ফ্রেন্ড থাকতে পারি, তোমাকে টেনশন করতে হবে না। আর এ কথা বলতে সে ভেঙে পড়ে, চোখের জল থামাতে পারে না, নিজের ইমোশন আর সামলাতে পারে না। আর যখন জেরি তাকে চুপ করাতে যায় তখন লিলি কাঁদতে কাঁদতে বলে আমাকে ক্ষমা করে দাও, যদি তোমার আর আমার জন্য ফিলিং না থাকে এতে তোমার কোনো দোষ নেই, আমি একটু কাঁদবো তারপর ঠিক হয়ে যাব। আমি জানি এখানে আমাকে কাঁদা উচিত নয়। তখন জেরি ধীরে বলল এমনটা না, আমি তোমাকে খুব চাই, আমি তোমাকে ভালোবাসি, যত তোমার সাথে থাকি তত বেশি আমার ভালোবাসা তোমার জন্য বাড়তে থাকে, কিন্তু তবুও আমি তোমার সাথে থাকতে পারবো না। লিলি কাঁদতে কাঁদতে বলে কেন, আমাকে সত্যিটা বলো। এবার জেরির চোখেও জল এসে যায়। সে কাপা গলায় বলে ডাক্তার বলেছে আমি 30 বছরের পর বাঁচবো না, আমি মারা যাব। আমার ফ্যামিলি আমাকে এই অবস্থায় দেখতে পারেনি, আর তাদের দুঃখ মুখগুলো দেখে আমি নিজেই সব ছেড়ে এখানে চলে এলাম। এখানে এসে শুধু আমার ডেথের অপেক্ষা করছিলাম, তোমাকে তাই সবসময় দূরে ঠেলেছি, তবুও আমার এতটা ক্লোজ হয়ে গেলাম। আমি তোমাকে কোনো ফিউচার দিতে পারবো না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমাকে কি হয়েছে কেউই বলতে পারছে না। আমার শরীর নিয়ে তো রিসার্চও চলছে, কারণ এটাকে কোনো ডিসিজ বলা যায় তা তো কেউ জানে না, শুধু এইটুকু জানি আমি মরতে চলেছি। এই কথা বলেই লিলি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে কোনো প্রবলেম নেই, এতে আমার কিছু যায় আসে না, আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই, সেটা 1 সপ্তাহ হোক, 1 দিন হোক বা 1 মাস, আমার শুধু তোমার সাথে থাকা দরকার। জেরি মাথা নাড়িয়ে বলে না, আমি তোমাকে দুঃখ দিতে পারবো না, তোমার উপর বার্ডেন হতে চাই না, তুমি অনেক বেটার ডিজার্ভ করো, তাই কালই আমি এই ভিলেজ ছেড়ে চলে যাব। এই কথা শুনে লিলি ভেঙে পড়ে, চোখের জল থামাতে না পেরে বলে প্লিজ এমনটা করো না, আমরা একসাথে থাকবো, তুমি চাইলে শুধু ফ্রেন্ড হয়েও থেকো, আমরা আবার ডক্টরের কাছে যাব, ট্রিটমেন্ট করাবো। জেরি কাপা কণ্ঠে বলল আমার খুব ভয় লাগে, একদিন হঠাৎ আমি মরে যাব, আর সেটা কেউ বদলাতে পারবে না, তুমি কেন এটা বুঝছো না? লিলি কাপা কাপা গলায় বলে আমার মা বাবা আমার সবাই একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেছে, প্লিজ তুমি আর যেও না, আমাকে আর ভেঙে দিও না। ওদের পর তুমিই তো একমাত্র মানুষ যার সাথে আমি সত্যি একটা ডিপ বন্ডিং ফিল করেছি। তারপর জেরি বলে আমি এখানে সত্যি আর থাকতে পারবো না, এবং সে সেখান থেকে চলে যাওয়ার কথা বলতে শুরু করে।
তখনই লিলি হাল ছেড়ে দেয়। ঠিক আছে, যদি তোমার যেতেই হয় আমি তো তোমাকে আটকাতে পারবো না, তুমি চাইলে চলে যাও। তারপর সে জিজ্ঞাসা করে কখন যাবে। জেরি ধীরে বলে আমি এখনই যাচ্ছি। লিলি অবাক হয়ে বলে এত তাড়াতাড়ি? তারপর লিলি জেরির বাড়ির বাইরে গিয়ে চুপচাপ বসে থাকে। জেরি বাইরে বের হতে সে লিলির উপর নিজের কোটটা দিয়ে দেয় আর বলে এত ঠান্ডায় তুমি এভাবে বাইরে বসে আছো কেন? লিলি চোখ নামিয়ে বলে আমি তোমাকে গুড বাই তো বলতেই পারি না। তারপর বলে আমি তোমার জন্য কিমচি এনেছি, প্লিজ ভালো করে খাবে, নিজের খেয়াল রাখবে। তারপর জেরি চুপচাপ চলে যায়। তারপর লিলি সেখানেই বসে কান্না শুরু করে। পরের দিন পর্যন্ত সে ফোন চেক করতে থাকে, কিন্তু জেরির থেকে কোনো কল না কোনো মেসেজ কিছুই আসে না। হঠাৎই পরের দিন মারিয়ার কল আসে। মারিয়া কাপা গলায় বলে জেরি নদীতে সুসাইড করার চেষ্টা করেছিল, সে হসপিটালে আছে। সেটা শুনে লিলি প্রায় দৌড়ে হসপিটালে পৌঁছে যায়। সেখানে সে ডক্টরকে জিজ্ঞাসা করে ও ঠিক আছে তো, কিছু হবে না তো? ডাক্তার শান্তভাবে বলে তার কন্ডিশন এখন স্টেবল, আপাতত কিছু হবে না। তারপর সে জেরি রিপোর্ট দেখায়। রিপোর্ট দেখে ডাক্তার গুরুতর গলায় বলে এইগুলো দেখে তো মনে হচ্ছে ও সর্বোচ্চ 1 বছর বাঁচবে। এটা শুনে লিলির বুকটাই ভেঙে যায়, তার চোখে জল গড়িয়ে পড়ে। কিন্তু ডাক্তার আবার বলে কিন্তু সে কিছুদিন ধরে রিকভারি করছিল, তোমাদের কিছু টেস্ট করাতে হবে, আর ধীরে ধীরে হয়তো সে পুরোপুরি রিকভার করতেও পারে। এটা শুনে লিলির মুখে একটু স্মাইল ফিরে আসে। সে খুশি হয়ে বলে আমার যত টেক্সট লাগাবে সব করাবে, শুধু ও মারা যাবে না, এইটা শুনেই আমি খুশি। তারপর লিলি জেরিকে দেখতে যায়, কিন্তু জেরি তাকে দেখে রেগে যায়। সে বলে তোমার সাহস হলো কি করে এমন কথা বলার? তারপর সে ফোনে নিজের আইডেন্টি কার্ড দেখিয়ে বলে দেখো এখানে তো পরিষ্কার লেখা আছে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই লিলির চোখে জল নিয়ে বলে ফেলে তুমি আমাকে ছেড়ে দূরে যাওয়ার জন্য সুসাইড করতে হলো? তুমি কি আমার থেকে দূরে চলে যাওয়ার জন্য এতটা রেস্টলেস হয়ে পড়েছিলে? আমার থেকে আলাদা হওয়ার জন্য তোমার সহ্য হচ্ছিল না, তাই না? তাহলে আমি আবার তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি তোমার বাকি থাকার দিনগুলো আমার সঙ্গে কাটাতে চাও? যে ধীরে ধীরে বলল হ্যাঁ বলে দেয়, আর তারা দুজন একে অপরকে জোরে জড়িয়ে ধরে। তখন লিলি আস্তে আস্তে বলে আমার কাছে তোমার জন্য একদম গুড নিউজ আছে, শুনবে? জেরি অবাক হয়ে বলে এতে নতুন কি আছে? লিলি তখন সত্যিটা বলে ফেলে তুমি একদম মরতে যাও না, আমার ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, ওরা তোমার সব রিপোর্ট আমাকে দিয়েছে। দেখো এখানে সব লেখা আছে যে তুমি রিকভার হতে পারবে। এই কথা শুনে জেরির মুখে যেন নতুন হোপ এর আলো ফুটে ওঠে। তারপর তারা দুজনেই বাড়ি ফিরে আসে, দুজনে বসে ফল খায়। রাতে তারা একে অপরকে কিস করে। আর সকালে যখন লিলি কাপড় শুকাচ্ছিল ঠিক তখনই এক টুরিস্ট লোক আসে, লিলিকে রাস্তা জিজ্ঞাসা করে, তার চোখ মেরে চলে যায়। জেরি বাইরে এসে ওই লোকটার নকল করতে থাকে আর দুজনে হেসে ফেলে। লিলি তখন মজা করে জিজ্ঞাসা করে তুমি কি রিচ? জেরি বলে একটু দাঁড়াও, ফোনে দেখায়। ও তার কোম্পানির পুরনো ছবি দেখিয়ে বলে এটা আমার দাদুর ছিল, পরে উনি এটা বাবাকে দেন, আর বাবার পর আমি। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ব্যান্ড গ্রুপের প্রেসিডেন্ট ছিলাম। এই কথা শুনে লিলি তো মাথায় ঘুরে যায়। সে ভাবে আমি যাকে নিয়ে ফিউচার ড্রিম দেখছিলাম সে তো কি বড় মানুষ, সে তো শুধু অসুস্থতার জন্য এখানে এসেছে। জেরি তার মুখ দেখে বলে কি হলো, তুমি রাগ করলে আমার অসুখের জন্য, বা আমার কাছে টাকা নেই বলে কিছু মনে করলে? লিলি সঙ্গে সঙ্গে বলে তুমি কি বলছো? আমি তো তোমাকে সব সময় ভালোবেসেছি, তোমার কাছে টাকা থাক বা না থাক, তুমি প্রেসিডেন্ট হও বা সাধারণ মানুষ, আমি তোমাকে ঠিক এই রকমই ভালোবাসবো। জেরি হাসে। এখন আমার জায়গায় আমার বোন কোম্পানি চালাচ্ছে। তারপর সে কোম্পানি থেকে একজনকে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর তাদের ডাইরেক্টর লিন সেখানে আসে। তারা মিটিং শুরু করে। লিলি তাদের জন্য খাবার আর চা নিয়ে যায়। পরে তারা চলে গেল। লিলি বাগানের ফুলগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এইগুলো এত শুকিয়ে গেল ও কেন? আমি তো এইগুলোর ধূপবাতির ছাই দিয়েছিলাম, ওটা তো প্ল্যান্টের জন্য ভালো। ও এটা পয়জন কেন হয়ে গেল? এই কথা শুনে জেরি গভীর চিন্তায় পড়ে যায়, কারণ ওই ধূপ তো তাকে তার ভাই দিয়েছিল। জেরি ওকে দেখে সবকিছু মনে পড়ে যায়। তখন সে তার ডাইরেক্টর লিনের কাছে গিয়ে লিলির দেয়া এই স্যাম্পলটা চেক করার জন্য নিয়ে আসে। ডাইরেক্টর সেটা ল্যাবে নিয়ে যায়। সন্ধ্যায় জেরি লিলির কাছে আসে আর আসতেই বলে আমি তোমায় নিজের ফ্যামিলির সঙ্গে মিট করাতে বেঞ্জিংয়ে নিয়ে যেতে চাই। এখানে সব সেট হয়ে গেছে, এই জায়গাটা টুরিস্ট প্লেসে হয়ে যাবে, কিন্তু ফ্যামিলির সঙ্গে মিট করতে তোমার ভয় লাগবে না তো? লিলি হেসে বলে আরে ভয় কেন লাগবে, তোমার ফ্যামিলি কি হোয়াইট অ্যানিমাল নাকি? তুমি থাকলে আমাকে কিছু নিয়ে টেনশন হয় না। জেরি একটু সিরিয়াস হয়ে বলে আর একটা জিনিস বলতে হবে, আমার মনে হচ্ছে অনেক বছর ধরে কেউ আমাকে
এ পয়জন দিচ্ছিল। আমি এটা নিয়ে আমি এই বিষয়ে খোঁজ নিচ্ছি, খুব তাড়াতাড়ি আসল সত্যি জানা যাবে। তবে এখনো কিছু শিওর না, যদি কিছু থাকে তাহলে মানুষের থেকে তোমায় কেয়ারফুল থাকতে হবে। ভয় পেও না, আই এম উইথ ইউ, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আগেই বলেছি যেন তুমি অ্যালার্ট থাকো। লিলি বলে, চিন্তা করো না, আমারও ওই কালপিটটাকে খুঁজে বের করতে হবে, ডোন্ট ওয়ারি। তারপর দুজনই বেঞ্জিংয়ে চলে যায়। সেখানে জেরি ফ্যামিলি লিলিকে দেখে পছন্দ করে ফেলে। তারা বলে, তুমি তোমার রুমে গিয়ে একটু রেস্ট করে নাও, তোমার রুমটা সাজানো রাখা আছে। লিলি রুমে গেলে জেরির বাবা মা বলে ওঠে, মেয়েটা কত ভালো, সুন্দর আর ভদ্র, একদম পারফেক্ট। রাতে জেরি আর লিলি দুজনে একসঙ্গে সময় কাটাচ্ছিল আর ভাবছিল কবে আবার ভিলেজে ফিরে যাবে। ঠিক তখনই জেরি ওকে রিং দিয়ে প্রপোজ করে। লিলি তো তার প্রপোজাল শেষ হওয়ার আগেই হ্যাঁ বলে দেয়। জেরি তার ফিঙ্গারে রিং পরিয়ে দেয়। রুমে ঢোকার পর লিলির চোখ পড়ে ধূপবাতির পাশে একটা ডিব্বা রাখা। লিলি ডিব্বাটা খোলে, তার নিচে লুকানো কিছু হোয়াইট পাউডার দেখে। সে জেরিকে দেখায়। জেরি সঙ্গে সঙ্গে বলে, ওটা পয়জন, হাত ধুয়ে ফেলো এখনই, আমি এটার খোঁজ নিচ্ছি। জেরি দ্রুত ল্যাবে গিয়ে ল্যাব টেককে বলে। সে চেক করে বলে, সরি ডাইরেক্টর, ও এটা আমার কাছেও এনেছিল, কিন্তু তখন চেক করার টাইম হয়নি। এখানে সেই টাইপের এর একটা আছে যেটা মানুষ যদি একবার স্মেল করে ধীরে ধীরে তার অর্গানস ফেল হতে থাকে। এটা একটা স্লো ডেড পয়জন। জেরির চোখ লাল হয়ে যায়। আমি জানি কে করেছে। সে সোজা গিয়ে তার আঙ্কেলের ছেলের কলার ধরে ফেলে আর বলে, এটা তুমি করেছো, আমি তোমায় নিজের ভাই মনে করতাম। সে ওই ছেলেটা কাপা গলায় বলে, আমাকে এগোতে হতো, সবসময় তুমি ফার্স্ট আর আমি সেকেন্ড, বাড়িতে সবাই তোমার সঙ্গে কম্পেয়ার করতো, তাই। দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকে, ব্যথায়, রাগে, কষ্টে। এরপর লিলি আর জেরির গ্র্যান্ড ওয়েডিং হয়। দুজনেই একে অপরকে রিং পরায় আর তারপর তারা গ্রামে ফিরতে চায়। সবাই তাদের আটকে রাখতে চায়, কিন্তু জেরি আর লিলি বলে, ভিলেজ ইজ দ্য বেস্ট প্লেস ফর আস। আমরা এখানেই আসবো, কিন্তু আমাদের জীবন ওখানে ভালো। সবাই রাজি হয়ে যায়। তারপর দুজনই গ্রামে ফিরে গিয়ে নিজেদের ম্যারিড লাইফ নতুনভাবে শুরু করে। এইভাবে এই ইমোশনাল ড্রামাটার এন্ড হয়। তো এভাবেই শেষ হলো আজকের এই ইমোশনাল জার্নি, জেরি আর লিলির ভালোবাসা, স্ট্রাগল আর একে অপরকে না ছাড়ার গল্প। তোমাদের কেমন লাগলো তা বলো নিশ্চয়ই। আর যদি গল্পটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো আর তোমাদের ফ্রেন্ডসের সঙ্গে, আর কমেন্ট করে জানাও কোন সিনটা তোমার হার্ট ছুঁয়ে গেল। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের জন্য এমন আরও অনেক ইমোশনাল ড্রামা আর হার্ট টাচিং স্টোরি নিয়ে আসবো এভরি উইক। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড, স্টে ইমোশনাল।